আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, তোমরা সবাই কি আমার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ আর স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। তো সবাই বলতেছো যে অল ক্লিয়ার, সব কিছু ঠিক আছে। তো আজকে তোমাদের ম্যাথ ক্লাস, লেকচার নাম্বার হচ্ছে ১, অধ্যায় ১, বাস্তব সংখ্যা। তো আজকে তোমাদের যে ক্লাসটা নেবে হচ্ছে তোমাদের প্রিয় রাফসান ভাই। আর মৌনতা একটা কোশ্চেন করছিল, ভাই আমাদের রুটিন এরকম আলাদা আলাদা চ্যাপ্টার কেন? তো হচ্ছে কি মৌনতা, যে আমরা প্যারালালি ২টা করে অধ্যায় পড়াবো। তো এখন যে ভাই যে অধ্যায়টা শুরু করবে উনি শেষ করবে। আর যেমন আজকে হচ্ছে যে রাফসান ভাই ম্যাথ চ্যাপ্টার 1 নিচ্ছে, তো রাফসান ভাই চ্যাপ্টার 1 পুরোপুরি শেষ করবে। তো এইভাবে আর কি চলবে। হ্যাঁ, মনে তো বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, সবাই বুঝতে পারছো। তো তোমাদের ক্লাস এখন শুরু হয়ে যাবে, তাহলে তোমরা সবাই ক্লাস করো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু জানিয়ে দাও কমেন্টে। আমি একটু দেখি যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা সবাই ঠিকঠাক। আহ, সবাই সালাম দিচ্ছ, সবাই ক্লিয়ার বলছো, ওকে ঠিক আছে তাহলে। ওকে, ঠিক আছে। ওকে, আমি আজকে তোমাদেরকে যেটা পড়াবো, আচ্ছা তার আগে আমার পরিচয়টা একটু দিয়ে নেই। আমার নাম হচ্ছে রাফসান জানি বিন ইসলাম। আমি বর্তমানে বুয়েট সিএসসিতে পড়াশোনা করছি। বুয়েটের সিএসসিতে পড়াশোনা করছি। ওকে, সো আজকে আমি তোমাদেরকে যেই টপিকটা পড়াবো সেটা আসলে খুবই ছোটবেলার টপিক। ঠিক আছে, তোমরা এটা একদমই ছোটবেলা থেকেই পড়ে আসছো, সেটা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যেই জিনিসগুলো জেনে আসছো ম্যাথের প্রথম যে ইয়েটা যে হচ্ছে ছোটবেলা থেকে 1 2 লেখা শেখা। আজকে আমি তোমাদেরকে সেটাই একটু মডার্ন ভার্সনে দেখাবো আর কি। হ্যাঁ, সো আজকে আমাদের টপিকের মধ্যে মেইনলি থাকবে কি বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস এবং অমূলদের প্রমাণ। অমূলদ সংখ্যাটা, অমূলদ জিনিসটার নাম অনেকের কাছে অপরিচিত অপরিচিত লাগতে পারে, কিন্তু আমরা দেখব। হ্যাঁ, সো আমরা একটু একটু করে শুরু করি। বিভিন্ন ধরনের সংখ্যা, টপিকটার নামই লেখা আছে বিভিন্ন ধরনের সংখ্যা। ওকে, সো ছোটবেলা থেকে আমরা অনেক ধরনের সংখ্যা দেখে আসছি। এই ধরনের সংখ্যাগুলো নিয়ে যে অনেক সময় অনেক অনেক কিছু ইয়ে করেছি, মানে হিসাব নিকাশ করেছি। আমাদেরকে 1+2 ছোটবেলা থেকে এগুলো করতে হয়েছে, তাই না? যে এই যে ম্যাথ মানেই তো আসলে সংখ্যা নিয়ে বিভিন্নভাবে আমাদেরকে হিসাব নিকাশ করতে হয়েছে। সো
এই যে ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের সংখ্যা নিয়ে আমরা যে হচ্ছে হিসাব নিকাশ করেছি বা ইয়ে করেছি, এইগুলোই আমরা আবার নতুন করে শিখবো। সেটা কি? সেটাই হচ্ছে যে আমাদের বাস্তব সংখ্যা নামের নতুন একটা টপিক এসেছে এবং এখানে আমরা জানবো। সো এখানে যেই সকল জিনিসপাতি আছে সেগুলো তোমাদের আসলে আগে থেকেই জানা। যেমন কি এখানে যদি আমি বলি স্বাভাবিক সংখ্যা, আচ্ছা স্বাভাবিক সংখ্যাটা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4, অর্থাৎ যেই সংখ্যাগুলো আমরা ইউজ করি, রাইট? যেই সংখ্যাগুলো আমরা ছোটবেলা থেকে ব্যবহার করে আসছি সেগুলোকে আমরা বলছি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তারপরে কি? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাও তো তোমরা সবাই জানো যে যেই সকল সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক পাওয়া যায় না, সেগুলোকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। এরপরে কি আছে? যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট এবং এটা তোমরা এইখানে আজকে নতুন করে জানবে। ওকে, এরপর আছে পূর্ণ সংখ্যা, তারপরে ভগ্নাংশ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এই প্রত্যেকটা জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো আমরা চলে যাই। দেখো এখানে বাস্তব সংখ্যার সংজ্ঞাটা, বাস্তব সংখ্যাকে মধ্যে কি লেখা আছে যে বাস্তব সংখ্যার একটা সংজ্ঞা দেওয়া আছে। সেটা কি? যে যেই সকল সংখ্যাকে আমরা কি করতে পারি, সংখ্যা রেখায় উপস্থাপন করতে পারি, সেই সকল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছ? যে সকল সংখ্যাকে সংখ্যা রেখায় উপস্থাপন করতে পারি, ওই যে ছোটবেলায় তোমরা শিখেছো না যে একটা হচ্ছে লাইন টানতাম, লাইন টেনে একদম মাঝখানে হচ্ছে যে তোমার কি দিতাম, 0 দিতাম, এই পাশে 1 2 3 4 5 এভাবে যেতাম, আর এখানে -1 -2 -3 -4 -5 এভাবে যেতাম। তারপরে কি করতাম যে তারপরে আমাদেরকে বলা থাকতো যে তুমি 5.5 বা 5 এই সংখ্যাটাকে সংখ্যা রেখায় দেখাও, এটা এই কোশ্চেন থাকতো না। তারপর আমরা কি করতাম যে এই জায়গায় সুন্দর করে একটা একটা মোটা দাগে দিয়ে দিতাম। যদি আমি তোমাদেরকে বলি যে -3 বের করো, তাহলে তোমরা কি করবা? যে এখানে একটা সুন্দর করে গোল্লা দাগ দিবা। ওকে, এইবার যদি আমি তোমাদেরকে বলি যে 0 থেকে 1 এর মাঝখানে টোটাল কতগুলো সংখ্যা আছে, তোমরা একটু বলো তো 0 থেকে 1 এর মাঝখানে টোটাল কতগুলো সংখ্যা আছে? বলো তো 0 থেকে 1 এর মাঝখানে টোটাল কতগুলো সংখ্যা আছে? 0 থেকে 1 এর মাঝখানে দেখো, আমি যদি তোমাদেরকে বলি 0 থেকে 1 এর মাঝখানে 0.5, এই সংখ্যাটা কি 0 থেকে 1 এর মাঝখানে না? আবার একই সাথে আমি যদি তোমাদেরকে বলি 0.25, এই সংখ্যাটা হচ্ছে যে কি 0 থেকে 1 এর মাঝখানে না? অর্থাৎ এই যে আমরা যেই সকল সংখ্যাকে দেখতে পাচ্ছি -5 -4 -3 -2 -1 0 1 2 3 4 5, এই সংখ্যাগুলো কি খালি সংখ্যা না, এগুলোর মাঝখানে আরো সংখ্যা আছে। অর্থাৎ 0 থেকে 1 এর মাঝখানে আরো সংখ্যা আছে। আচ্ছা, একজন বলেছো 0 থেকে 1 এর মাঝখানে 100টা সংখ্যা আছে। আসলে কি 100টা সংখ্যা আছে? না, 0 থেকে 1 এর মাঝখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইনফিনিটি অসংখ্য ধরনের সংখ্যা আছে। তাহলে সেগুলোকে আমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, সো আমরা এখানে কি করছি যে এই যে 0 থেকে 1 এর মাঝখানে যেমন আমাদের অসংখ্য সংখ্যা আছে, আমরা যদি এখানে কি করি দেখো, যে বলি যে আচ্ছা তোমরা কি সবাই পায়ের সাথে পরিচিত? পায়ের সাথে যদি পরিচিত হও তাহলে তোমরা অলরেডি জানো পায়ের মান কত, 3.14159, আরো ডট 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 আরো অনেক কিছু চলতে থাকবে। তাহলে তোমরা সবাই একটু বলো তো যে এই যে পায়ের মানটাকে যদি আমি সংখ্যা রেখায় দেখাতে চাই তাহলে এটা কোথায় বসবে? সবাই একটু বলে ফেলো তো। আচ্ছা, এটা পাই নাকি আর পাইটাকে আরেকভাবে লেখা যায়? ঠিক আছে, আমি আসলে পাইটাকে এভাবে লিখি, হ্যাঁ, বইয়ের ভাষায় আর কি। দেখো এই যে তোমরা অনেকেই বলে ফেলেছো যে এটা 3 আর 4 এর মাঝখানে বসবে, এবং আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এটা 3 আর 4 এর কোন পাশে বসবে, অর্থাৎ 3 এর কাছাকাছি না 4 এর কাছাকাছি, তোমরা সেটাও বলতে পারবে। কারণ কি এখানে 3.1 আছে, অর্থাৎ এটা কি হবে? এটা 3 এর কাছাকাছি বসবে, তাই না? ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে নিচে যেই সংজ্ঞাটা আছে সেটা কি? সকল আচ্ছা, এরপর নিচে যেটা আছে সেটা হচ্ছে কি? স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলা হয়? স্বাভাবিক সংখ্যা হচ্ছে ছোটবেলা থেকে আমরা যে কাউন্ট শিখি না, 1 থেকে শুরু করে পরবর্তী সংখ্যা যেই সকল পূর্ণ সংখ্যা আর কি, সেই সকল সংখ্যাকেই বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা তাহলে কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে যতগুলো পূর্ণ সংখ্যা আছে সবগুলো, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 সবগুলো হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এখানে একটা কমন প্রশ্ন থাকে, সেটা হচ্ছে কি 0 কি
পূর্ণ সংখ্যা, 0 কি স্বাভাবিক সংখ্যা নাকি না, 0 কি স্বাভাবিক নাকি না। এটার অ্যান্সার কই দেওয়া আছে বলো তো ভাইয়ারা? এটার অ্যান্সার সুন্দর করে এই লাইনটায় লিখে দেওয়া আছে। সেটা কি দেওয়া আছে? 0 স্বাভাবিক সংখ্যা অন্তর্ভুক্ত নয়। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনে যেতে পারি। এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? ওকে, এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সামনে যেতে পারি। আচ্ছা, দেখো এখানে এবার কি লেখা আছে? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে এখন আমরা আসলে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌলিক সংখ্যা, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে যৌগিক সংখ্যা। ঠিক আছে, মৌলিক সংখ্যা কি বলো তো ভাইরা? ওই যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, সেগুলোই তো মৌলিক সংখ্যা। তাহলে আমরা এইগুলোই লিখেছি যে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলোকে আমরা বলছি মৌলিক সংখ্যা। আচ্ছা, তাহলে যৌগিক সংখ্যা কি হবে? যৌগিক সংখ্যা হবে এটার উল্টা। ওকে, তাহলে আমরা এখানে লিখে ফেলি যে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। ওকে, তাহলে যৌগিক সংখ্যা কি হবে? এটার বিপরীত এখানে লিখে ফেললাম, তাহলেই তো হয়ে গেল নাকি? ওকে, ঠিক আছে, তাহলে আমরা যৌগিক সংখ্যা হচ্ছে এটার বিপরীত, অর্থাৎ এক এবং ওই সংখ্যা ছাড়া আরো অন্যান্য অনেক সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যদি উদাহরণ দিতে বলি তাহলে কি হবে? যে মৌলিক সংখ্যার উদাহরণ হবে 5 অথবা 3 অথবা 7 অথবা 11। ঠিক আছে, আর যৌগিক সংখ্যার উদাহরণ কি হবে? যৌগিক সংখ্যার উদাহরণ হবে 10 15 12, তাই না? এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আমরা যেটা করতে পারি, দেখো যে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে 9 এই সংখ্যাটা কি একটা যৌগিক সংখ্যা নাকি মৌলিক সংখ্যা? একটু বলো তো, 9 কি যৌগিক সংখ্যা নাকি মৌলিক সংখ্যা? 9 এই সংখ্যাটা কি একটা যৌগিক সংখ্যা নাকি মৌলিক সংখ্যা? আচ্ছা, তাহলে তোমরা অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছো, সেটা হচ্ছে যে এটা একটা যৌগিক সংখ্যা। কেন? কারণ এই সংখ্যাটাকে লেখা যায় 3 × 3, তাহলে কি করা যাবে? এটা একটা যৌগিক সংখ্যা হবে। ওকে, তাহলে এইবার দেখো এখানে আমাদের আছে কি নতুন একটা টার্ম, এবং এটাকে আমি প্রথমেও কিন্তু স্টার দিয়েছি, সেটা কি? সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা জিনিসটা কি? সহমৌলিক সংখ্যা ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে কখনোই, এখানে প্রথমে একটা জিনিস বলে দেই, সহমৌলিক ব্যাপারটা কিন্তু কোনো একটা সংখ্যাকে আমি তোমার কাছে হাতে ধরিয়ে দিলাম এবং তোমাকে আমি বলছি যে এই সংখ্যাটা কি সহমৌলিক, এইভাবে কিন্তু হবে না। সহমৌলিক হতে হলে তোমাকে দুইটা সংখ্যা হাতে নিতে হবে, দুইটা সংখ্যা নিয়ে তারপর তোমাকে এটার মধ্যে আসতে হবে যে এই সংখ্যাটা কি এই দুইটা সংখ্যা কি পরস্পর সহমৌলিক নাকি না। আচ্ছা, সহমৌলিক মানে যদি আমি এক কথায় বলি তাহলে ওই দুইটা সংখ্যার মধ্যে কাটাকাটি করা যাবে না। অর্থাৎ আমি যদি এখানে লিখি 40/21, আচ্ছা 40 এবং 21, হ্যাঁ, আমি দুইটা সংখ্যা নিলাম কি 40 আর 21। এই দুইটা সংখ্যার মাঝখানে একটু তোমরাই বলো তো যে আমি যদি এই দুইটা সংখ্যাকে এইভাবে ভগ্নাংশ আকারে লিখি তাহলে এই দুইটা সংখ্যা কি পরস্পর কাটাকাটি করা যায়? বলো তো, এই দুইটা সংখ্যা কি পরস্পর কাটাকাটি করা যায়? না, কাটাকাটি করা যায় না। যেহেতু দুইটা সংখ্যাকে পরস্পর কাটাকাটি করা যাচ্ছে না, এই জন্য আমরা বলবো যে 21 এবং 40 পরস্পরের সহমৌলিক। ওকে, তাহলে তোমরা কি সবাই বুঝতে পেরেছো যে হচ্ছে যে কোনটা হচ্ছে যে সহমৌলিক এবং কোনটা সহমৌলিক নয়? 40 এবং 21 এই দুইটা পরস্পরের সহমৌলিক। ওকে, তোমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছো। আমরা তাহলে সামনে এগোতে পারি। ওকে, দেখো এইবার আমাদের আরেকটা টপিক এসেছে, সেটা হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। দেখো, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার জন্য আমাদের প্রথমে একটা জিনিসের সংজ্ঞা জানতে হবে, তাই না? সেটা হচ্ছে আমরা যদি মূলদ সংখ্যাটার সংজ্ঞা জানি তাহলে আমরা অমূলদ সংখ্যাটা এমনিই বলতে পারবো যে ওটাকে আসলে কি বোঝাচ্ছে। তো মূলদ সংখ্যাটার এখানে যেটা মেইন সংজ্ঞা সেটা হচ্ছে কি, যে এইটাকে P/Q আকারে প্রকাশ করা যাবে। P/Q আকারের
কোনো সংখ্যাকেই মূলদ সংখ্যা বলা হয়। এবার পি আর কিউ সম্পর্কে এখানে একটা পরিচিতি দিতে হবে, সেটা কি পি এবং কিউ হবে পূর্ণ সংখ্যা, পি এবং কিউ হবে পূর্ণ সংখ্যা এবং কিউ হবে নট ইকুয়াল টু 0। ঠিক আছে, কিউ, আচ্ছা আমাকে একটু বলো তো যে আমি যদি কোনো একটা সংখ্যা লিখি পি বাই কিউ, অথবা আমি তো একদম বাস্তব উদাহরণ নেই, সেটা হচ্ছে 5/0, কোনো সংখ্যাকে কি 0 দিয়ে ভাগ করা পসিবল? কোনো সংখ্যাকে কি 0 দিয়ে ভাগ করা পসিবল না, কোনো সংখ্যাকেই 0 দিয়ে ভাগ করা পসিবল না। যেহেতু এখানে 0 দিয়ে ভাগ করা পসিবল না, তাহলে আমাকে একটা শর্ত জুড়ে দিতে হবে না যে, আচ্ছা মানে যেটা বলছিলাম যে হরে কি কখনোই 0 থাকতে পারে না, হরে কখনোই 0 থাকতে পারে না। তাহলে যেহেতু আমাদের হরে কখনোই 0 থাকতে পারে না, এই জন্য আমাদের এখানে শর্তটা দিতে হবে কি কিউ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এবং পি আর কিউ সম্পর্কে কি ধরনের হচ্ছে মন্তব্য দেওয়া আছে? পি এবং কিউ সম্পর্কে মন্তব্য করা আছে যে এই দুইটা কিন্তু কি হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে, তাহলেই আমরা কি করতে পারবো, এটাকে মূলদ নাকি অমূলদ সেই সংখ্যা বলতে পারবো। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো? ওকে, তাহলে এইবার দেখো, এবার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কিউ একটা কিউ হচ্ছে যে এখানে কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। আমরা মূলদ সংখ্যাকে মেইনলি দুই ভাগে ভাগ করতে পারি। মূলদ সংখ্যাকে মেইনলি কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। সেটা কি, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে, এইবার তাহলে প্রশ্ন আসতে পারে না ভাইয়া যে হচ্ছে যে আমি যদি মূলদ সংখ্যা বের করতে পারলাম, কিন্তু ওই মূলদ সংখ্যার মধ্যে কোনটা পূর্ণ সংখ্যা হবে এবং কোনটা ভগ্নাংশ হবে সেটা বুঝবো কিভাবে, তাই না? তাহলে এইটার জন্যই আমাদের এই পর্যন্ত কথাবার্তা সবই ঠিক আছে। সেটা কি যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। পি বাই কিউ আকারে প্রকাশ করা যে যাবে, এখানে দেখো যে কিউ এর জন্য একটু শর্ত দেওয়া আছে। সেটা কি যে পি বাই কিউ আকারে প্রকাশ করার পরে এখানে কিউ অ্যাকচুয়ালি 1 হইতে পারবে না। আচ্ছা 1 হইতে হবে যদি পূর্ণ সংখ্যা হতে হয়, কিউ ইকুয়াল টু 1, কিউ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এটা পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, কিউ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে, আচ্ছা অমূলদ বুঝো নাই, অমূলদ এখনো আমি যাই নাই, হ্যাঁ, সো অমূলদ আমরা সামনে যাব। দেখো তাহলে এখানে দেখো যে পূর্ণ সংখ্যার জন্য এখানে কি হতে হবে, কিউ ইকুয়াল টু 1 হতে হবে। অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করার পরে যদি কিউ ইকুয়াল টু 1 হয় তাহলে আমি এখানে বলবো যে এইটা একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ ওই মূলদ সংখ্যাটা একটা পূর্ণ সংখ্যা। আর যদি এখানে কিউ যদি 1 ব্যতীত অন্য যে কোনো কিছু হয় তাহলে সেটা হচ্ছে একটা ভগ্নাংশ। ঠিক আছে, আচ্ছা অন্য যে কোনো কিছু বলতে আবার আগেই তো শর্ত দেওয়া আছে যেটা 0 হওয়া যাবে না। অর্থাৎ এখানে মেইন কথাটা হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে, পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে। পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা যায় তাহলেই সেটা মূলদ সংখ্যা। কিউ যদি 1 হয় তাহলে সেটা পূর্ণ সংখ্যা, কিউ যদি 1 ছাড়া অন্য কোনো কিছু হয় তাহলে সেটা ভগ্নাংশ। সবাই কি বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা মূলদ বোঝো নাই তাদের জন্য আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো মূলদ সংখ্যার জন্য সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতে হবে। ঠিক আছে, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতে হবে, যেখানে পি এবং কিউ এই দুটা কি হবে, পূর্ণ সংখ্যা হবে এবং কিউ নট ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এবং এখানে আসলে আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে পি এবং কিউ পরস্পরের সহমৌলিক হবে। হ্যাঁ, আচ্ছা দেখো, এবং এই জায়গায় যদি কিউ যদি নট ইকুয়ালস টু 1 হয় তাহলে হচ্ছে এটা ভগ্নাংশ, আর কিউ ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে সেটা পূর্ণ সংখ্যা। আচ্ছা মূলদ সংখ্যার কয়েকটা উদাহরণ দেই তাহলে হয়তো বা আরো ভালো বুঝতে পারবা। দেখো মূলদ সংখ্যার উদাহরণ হচ্ছে আমরা যে ছোটবেলা থেকে যেই সংখ্যাগুলো দেখি 1 2 3 4, এগুলো অ্যাকচুয়ালি কি পূর্ণ সংখ্যা, তাহলে এগুলো সবগুলো এক একটা মূলদ সংখ্যা। আচ্ছা আবার আমি যদি লিখি 3.2 4.3 5.2, এই যে দেখো এই সংখ্যাগুলো, এই যে ডেসিমাল ভগ্নাংশ মানে হচ্ছে দশমিক ভগ্নাংশ, এই সংখ্যাগুলো এক একটা মূলদ সংখ্যা।
আবার যদি আমি লিখি 4/3, 2/1, 4/2, এইগুলো এক একটা কি মূলদ সংখ্যা। অর্থাৎ আমরা আচ্ছা, মূলদ সংখ্যা কি লব বড় হবে? হ্যাঁ, লব বড় হতে পারে, লব বড় হতেই পারে, ঠিক আছে, ওটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। তাহলে এই যে সংখ্যাগুলো, এই প্রত্যেকটা সংখ্যাই অ্যাকচুয়ালি মূলদ সংখ্যা। এখন কি বুঝতে পেরেছো যে মূলদ সংখ্যা কি? আচ্ছা, কিউ ইকুয়াল টু 0 হবে কখন? দেখো, কিউ ইকুয়াল টু কি 0 কখনোই হতে পারবে? কোনো সংখ্যাকে কি 0 দিয়ে ভাগ করা পসিবল? তোমরা একটু বলো তো, কোনো সংখ্যাকে কি 0 দিয়ে ভাগ করা পসিবল না? যেহেতু কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা পসিবল না, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে না যে এইটাতে আমরা অফকোর্স 0 দিয়ে ভাগ করতেই পারবো না, অর্থাৎ কিউ কখনো 0 হবেই না। আচ্ছা, তাহলে সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, 0 কি বাস্তব সংখ্যা? অফকোর্স 0 বাস্তব সংখ্যা। কেন না? কারণ 0কে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে p এর মানটা হবে 0 আর q যে কোনো কিছু হতে পারে, কিন্তু কি হওয়া যাবে না? 0 হওয়া যাবে না, ঠিক আছে? সো আলটিমেটলি p ইকুয়াল টু 0, q নট ইকুয়াল টু 0 ফর কোন সংখ্যা? 0, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার আমরা দেখি যে আচ্ছা মাইনাস সংখ্যা কিন্তু প্রত্যেকটাই মূলদ সংখ্যা হতে পারে, ঠিক আছে? -2, -1 মানে প্রত্যেকটা সংখ্যা অ্যাকচুয়ালি 0, 1, 2, 3, 4, 5, 6, ভগ্নাংশ, তারপর দশমিক, প্রত্যেকটা সংখ্যা অ্যাকচুয়ালি মূলদ সংখ্যা, যেগুলোকে আমরা এতদিন ধরে ইউজ করে এসেছি। এখন আমরা আসলে নতুন এক ধরনের সংখ্যা দেখব, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আচ্ছা, সহজ একটা উদাহরণ দিই। যদি আমি তোমাদেরকে বলি যে 5 বা আচ্ছা, যদি আমি তোমাদেরকে বলি পাই, হ্যাঁ, পাই এই সংখ্যাটা সম্পর্কে লিখো তো। পাই ইকুয়াল টু কি? তোমরা দেখি কে কেমন লিখো। পাই ইকুয়াল টু কি? পাই ইকুয়াল টু কি? সবাই একটু বলো তো, পাই ইকুয়াল টু কি? আচ্ছা, এই যে অনেকে অ্যান্সার দিয়েছো 3.1416, হ্যাঁ, 3.1416। আসলে কি এইটুকুই? এরপরে কি আরো নাই? দেখো, অ্যাকচুয়ালি কিন্তু 3.1416 না, এরপরে আরো আছে। এরপরে কি লেখা হয়? 3.14159, তারপর ডট 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 আরো। তাহলে এই যে পায়ের একটা মান, এবং অনেকে লিখেছো 22/7, অ্যাকচুয়ালি কিন্তু 22/7 না, হ্যাঁ, পায়ের কিন্তু আরো বড় মান আছে। তাহলে এই যে হচ্ছে যে পায়ের যে হচ্ছে যে এত বড় একটা সংখ্যা লেখা হচ্ছে যে 3.14159, এবং আরো অনেক বড় সংখ্যা, হ্যাঁ, আমরা কি জানি যে পায়ের শেষ কোথায়, পায়ের মান কোথায় শেষ হয়? আমরা কিন্তু জানি না। তাহলে আমি যখন তোমাকে হিসাব করতে বলবো, তুমি কিন্তু আসলে কি করতে হবে? পায়ের ছোট্ট একটু অংশ ধরেই আমাকে হিসাব করে দেখিয়ে দিতে হবে, তাই না? এইটাকেই বলা হচ্ছে অমূলদ সংখ্যা। অর্থাৎ যেই সকল সংখ্যার শেষ কোথায় আমরা জানি না, সেগুলোকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে √2 এর যে মানটা আছে, দেখো তোমরা যদি ক্যালকুলেটরে বের করো যে √2 ইকুয়াল টু কত আসে, তাহলে তোমরা নিজেরাই দেখতে পারবা যে √2 ইকুয়াল টু 1.414213। আরও কিন্তু চলতেছে, ঠিক আছে? সো এটা যেহেতু চলতেছে, যেহেতু আমরা √2 এর মান সম্পর্কে নিশ্চিত না যে এটা কোথায় শেষ হবে, এই জন্য এটা একটা কি অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কোনটা আর অমূলদ সংখ্যা কোনটা, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা এখানে আরেকটা জিনিস একটু দেখি, সেটা হচ্ছে পূর্ণবর্গ নয় এমন যে কোনো সংখ্যা, পূর্ণবর্গ নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূল যদি বলা হয়, তাহলে সেই সংখ্যাটা কি হবে? সেটা একটা অমূলদ সংখ্যা হবে। এবার পূর্ণবর্গ আর হচ্ছে যে পূর্ণবর্গ নয় সংখ্যা কোনগুলো, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে, দেখো যে পূর্ণবর্গ আমি যদি লিখি 1 স্কোয়ার ইকুয়াল টু কত হবে বলো তো? 1 স্কোয়ার ইকুয়াল টু 1, 2 স্কোয়ার ইকুয়াল টু 4, 3 স্কোয়ার ইকুয়াল টু 9, 4 স্কোয়ার ইকুয়াল টু 16, 5 স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে এই যে সংখ্যাগুলো 1, 4, 9, 25, 16, এই সংখ্যাগুলো দেখো তো অ্যাকচুয়ালি পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি না। অর্থাৎ এগুলো হচ্ছে কি, যে কোনো একটা সংখ্যাকে যদি বর্গ করা হয়, কোনো একটা কি পূর্ণ সংখ্যাকে যদি বর্গ করা হয়, তাহলে এই সংখ্যাগুলো পাওয়া যায় 1, 4, 9, 16, 25, তাই না? আচ্ছা,
তাহলে যেহেতু 14925 হচ্ছে 1625 এই সংখ্যাগুলো কি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে পূর্ণবর্গ সংখ্যা ছাড়া কোনগুলো হবে? এইগুলো ছাড়া যে কোনো সংখ্যাগুলোই অপূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, এগুলো ছাড়া বলতে আবার কেউ বুঝো না যে হচ্ছে যে 25 পর্যন্ত শেষ, এরপরে কি হতে পারে 6 স্কোয়ার হতে পারে, 7 স্কোয়ার হতে পারে, 8 স্কোয়ার হতে পারে, অর্থাৎ সবগুলো পূর্ণ সংখ্যার স্কোয়ারই অ্যাকচুয়ালি এক একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, 1 4 9 16 25 36 49, তারপর কি 64, তারপরে কি যে হচ্ছে যে 9 এর স্কোয়ার 81, 10 এর স্কোয়ার 100। তাহলে তোমরা কি সবাই পূর্ণবর্গ জিনিসটা বুঝেছো? তোমরা কি সবাই পূর্ণবর্গ জিনিসটা বুঝেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা সবাই তাহলে পূর্ণবর্গ জিনিসটা বুঝেছো। আচ্ছা, তাহলে আমাকে তোমরা একটু ঝটপট জানিয়ে দাও তো যে 26 এটা কি পূর্ণবর্গ নাকি না? পূর্ণবর্গ নাকি না? বলো তো, 26 কি পূর্ণবর্গ সংখ্যা নাকি না? 26 পূর্ণবর্গ সংখ্যা না। এই যে তোমরা সবাই জানো যে হচ্ছে 26 পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে এইখানে এইটাই বলা হয়েছে পূর্ণবর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে কি যে আমরা যদি তাহলে বলি যে এই যে যেমন এখানে উদাহরণ দিয়ে দেখিয়েও দেওয়া হয়েছে যে √2 এইটা একটা অমূলদ সংখ্যা। তাহলে এবার তোমাদের কাছে আমার প্রশ্ন যে √26 এটা কি মূলদ নাকি অমূলদ? মূলদ নাকি অমূলদ বলো তো? তোমরা নিজেরাই কিন্তু বলেছো যে 26 কি, 26 কি মূলদ নাকি অমূলদ বলো? ওকে, তাহলে তোমরা সবাই সঠিক অ্যান্সার দিতে পারছো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কি 26 যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে √26 কি একটা অমূলদ সংখ্যা। এখন এই যে জিনিসটা যে √26 এটা একটা অমূলদ সংখ্যা, হ্যাঁ, আমাদের এই ধরনের প্রমাণ অনেক বেশি আসে যে কি যে √5, √7, √11, অর্থাৎ যেই সকল সংখ্যাগুলো আসলে পূর্ণবর্গ সংখ্যা নয় সেই সংখ্যাগুলোর রুট যে হচ্ছে যে তোমার অমূলদ সেইগুলো প্রমাণ আসে। আমরা এই প্রমাণটা খুবই শীঘ্রই দেখব। ওকে, সো এখন দেখো যে আমরা যদি একদমই আসি যে বাস্তব সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। ঠিক আছে, আচ্ছা, সো বাস্তব সংখ্যাকে আমরা মূলদ, অমূলদ এবং মূলদের মধ্যেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। এটা আমি অলরেডি তোমাদেরকে হচ্ছে দেখিয়ে দিয়েছি কখন মূলদ সংখ্যাটা পূর্ণ সংখ্যা হয় এবং কখন সংখ্যাটা হচ্ছে যে তোমাদের ভগ্নাংশ হবে। ওকে, তারপর পূর্ণর মধ্যে আবার হতে পারে কি ধনাত্মক হতে পারে, জিরো হতে পারে, ঋণাত্মক হতে পারে। জিরো কিন্তু পজিটিভও না নেগেটিভও না, এটা কিন্তু জিরো। ঠিক আছে, ওকে, এরপরে কি এরপরে হচ্ছে যে তোমাদের হচ্ছে যে এইটার মধ্যে আবার আবার ভগ্নাংশের মধ্যে হচ্ছে সাধারণ হতে পারে, দশমিক হতে পারে, এইগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। ওকে, দেখো তাহলে আমাদের এখানে এই যে আমি একটু আগে যে প্রবলেমটার কথা বললাম সেই প্রবলেমটা অলরেডি চলে এসেছে। সেটা কি যে √5 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, সো আমরা এটাকে কিভাবে প্রমাণ করব দেখি। দেখো √5 একটা অমূলদ সংখ্যা, সো আমরা যদি ধরে নেই যে √5 অ্যাকচুয়ালি একটা অমূলদ সংখ্যা না, এটা একটা মূলদ সংখ্যা, আমরা এটা ধরে নিই যে √5 একটা মূলদ সংখ্যা। তারপরে যদি আমরা দেখাতে পারি যে না আমরা যেটা ধরেছি সেটা আসলে ভুল, তাহলে কিন্তু আমাদের আসলে এই প্রমাণটা হয়ে গেল না যে √5 আসলে একটা অমূলদ সংখ্যা। আমরা এই প্রসেসে আগাবো। তাহলে আমরা কি ধরবো? আমরা প্রথমেই ধরবো যে ধরি √5 একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, আমরা কি ধরলাম? √5 একটা মূলদ সংখ্যা। যদি √5 একটা মূলদ সংখ্যা হয় তাহলে ইটস আইদার পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ। এই জিনিসটা আমরা অলরেডি জেনেছি যে আমাদের মূলদ সংখ্যার মধ্যে দেখো মূলদ সংখ্যা কি হতে পারে, মূলদ সংখ্যা হয় পূর্ণ হবে না হয় ভগ্নাংশ হবে। তাহলে কি হবে যে আমাদের যেহেতু আমরা বলছি যে √5 একটা হচ্ছে যে মূলদ সংখ্যা, তাহলে এটা হয় পূর্ণ সংখ্যা হবে অথবা ভগ্নাংশ হবে। আচ্ছা, আমাদেরকে তার আগে একটু বলো তো এই যে √5 এটা যে অমূলদ সংখ্যা এটা নিয়ে তোমাদের কোনো ডাউট আছে?
এটা এটা আমরা অলরেডি বলে দিছি না যে হচ্ছে যে পূর্ণবর্গ নয় এমন যে কোনো সংখ্যার এমন যে কোনো সংখ্যার বর্গমূলই তো হচ্ছে আসলে অম্লত সংখ্যা, তাই না? তাহলে এটা নিয়ে তো আমাদের মনে কোনো সন্দেহ নেই যে এই কোশ্চেনটার হচ্ছে যে অ্যান্সার কি হবে, যে এটা আসলে অম্লত সংখ্যাই হবে, এটা নিয়ে তো আমাদের কোনো হচ্ছে যে ডাউট নেই, তাই না? আচ্ছা, সো দেখো এইবার আমরা যেটা করতে পারি যে √5 একটা অমূলত সংখ্যা, এটা আমরা প্রমাণ করব। এটা কিভাবে করব, যে প্রথমে ধরে নিলাম যে √5 একটা মূলদ সংখ্যা। এখন যদি √5 একটা মূলদ সংখ্যা হয় তাহলে আইদার ইটস পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ, তাই না? এটা হয় পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ। এখন আমাদেরকে যেটা করতে হবে এই দুইটা কেসে চলে যেতে হবে যে পূর্ণ সংখ্যা কেন না, √5 কেন পূর্ণ সংখ্যা না, এবং √5 কেন ভগ্নাংশ না, এই জিনিসটাকে আমরা দেখব। ঠিক আছে, এই জিনিসটাকে যদি আমরা বুঝতে পারি, আচ্ছা এই জিনিসটাকে যদি আমরা বুঝতে পারি তাহলে হচ্ছে যে বুঝতে পারবো যে √5 যে হচ্ছে যে একটা মূলদ সংখ্যা মানে হচ্ছে পূর্ণ সংখ্যা এবং হচ্ছে ভগ্নাংশ না, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটা মূলদ সংখ্যা না। ওকে, তাহলে এটার জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো 5 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যাগুলো কোনগুলো, এটা কিন্তু তোমরা অলরেডি জানো। 5 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যাগুলো কোনগুলো বলো তো? 5 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যাগুলো কোনগুলো? এদিকে 4 এদিকে 9, রাইট? এটা তো লেখা যায়। ওকে, আচ্ছা, সো এদিকে 4 এদিকে 9, আমরা কি লিখতে পারি না যে হচ্ছে যে 4 এর থেকে 5 বড়, 5 এর থেকে 9 বড়? এটা তো লেখা যায়। আচ্ছা, তাহলে 4 এর থেকে 5 বড়, 5 এর থেকে 9 বড়। আচ্ছা, এইবার দেখো তাহলে আমরা যেটা করতে পারি যে আমরা সব জায়গায় রুট করে দিতে পারি। দেখো রুট করে দিতে পারি, যদি রুট করে দেই তাহলে আমরা কি এখানে লিখতে পারি না যে এটা 2, এটা √5 এবং এখানে 3, এটা লিখতে পারি না? আচ্ছা, এইবার দেখো যে 2 এবং 3 এরা কি পরপর দুইটা পূর্ণ সংখ্যা না? 2 আর 3 এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা কি আছে? 2 আর 3 এর মাঝখানে কি কোনো পূর্ণ সংখ্যা আছে? না, 2 আর 3 এর মাঝখানে তো কোনো পূর্ণ সংখ্যা নেই। যদি 2 আর 3 এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা না থাকে তাহলে আমরা প্রথমে কিন্তু ধরেই নিয়েছিলাম যে এটা হয় পূর্ণ সংখ্যা না হয় ভগ্নাংশ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2 আর 3 এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা তো থাকবে না। যেহেতু 2 আর 3 এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা থাকবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে যে এখানে 2 এর থেকে বড় √5 আবার 3 এর থেকে ছোট √5, অর্থাৎ আমরা বলতে পারি না যে 2 আর 3 এর মাঝখানে যেহেতু কোনো পূর্ণ সংখ্যা নেই, সুতরাং √5 একটি ভগ্নাংশ। মানে আমরা ডিসিশন ওয়াইজ আগাচ্ছি, যে প্রথমে আমরা চেক করলাম যে এটা কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ। তো প্রথমে আমরা দেখলাম যে হচ্ছে যে এটা কি পূর্ণ সংখ্যা নাকি না। তো আমরা তো দেখতে পাচ্ছি 2 আর 3 এর মাঝখানে যেহেতু কোনো পূর্ণ সংখ্যা নেই এবং হচ্ছে যে 2 এর থেকে বড় এবং 3 এর থেকে ছোট, তার মানে এটা পূর্ণ সংখ্যা হওয়া পসিবলই না, তার মানে এটা একটা ভগ্নাংশ। এই ডিসিশনে আমরা গেলাম। আচ্ছা, এরপরে দেখো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইটা আইদার পূর্ণ সংখ্যা ছিল অথবা ভগ্নাংশ ছিল, পূর্ণ সংখ্যা না, আমরা এটাকে এবার ভগ্নাংশ ধরতে পারি। আচ্ছা, ভগ্নাংশ ধরার জন্য কি জানি করতে হয় মনে আছে? সেটা হচ্ছে কি যে আমাদের √5 কে কি ধরতে হবে? √5 = p/q, যেখানে q এর শর্তগুলো কি কি ছিল বলতো? q not equals to 0, q not equals to 1 এবং pq ছিল কি? pq সহমৌলিক, তাই না? pq সহমৌলিক এবং পূর্ণ সংখ্যা, সহমৌলিক পূর্ণ সংখ্যা। ওকে, দেখো √5 = p/q, হচ্ছে √5 = p/q, যেখানে q not equals to 1, q not equals to 0 এবং p এবং q হচ্ছে সহমৌলিক পূর্ণ সংখ্যা। আচ্ছা,
ভাই কিউ ইকুয়ালস টু 1 হবে, কিউ ইকুয়ালস টু 1 হলে তো কি হয়ে যাচ্ছে, কিউ ইকুয়ালস টু 1 হলে তো তোমাদের এটা পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো পূর্ণ সংখ্যা নিয়ে চিন্তা ভাবনা করছি না, আমরা তো চিন্তা ভাবনা করছি ভগ্নাংশ নিয়ে, রাইট? সো আমরা তো যেহেতু এখানে দেখিয়ে ফেলেছি যে এটা আসলে পূর্ণ সংখ্যা না, এটা একটা ভগ্নাংশ হতে পারে, সো এই জন্য আমরা এখানে কি করলাম যে এটাকে ভগ্নাংশ ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, যদি ভগ্নাংশ হয় দেখো তো এর পরবর্তী লাইনটা তাহলে কি হবে, যে আমরা এখানে সুন্দর করে লিখে ফেলতে পারি না, √5 ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার, লিখে ফেলতে পারি না? যদি লিখে ফেলতে পারি তাহলে এর পরবর্তী জিনিসটা কি হবে, যে আমরা এখানে লিখতে পারি না যে 5q ইকুয়ালস টু পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ, লিখতে পারি কিনা দেখো তো। আচ্ছা, এইবার একটা মজার টুইস্ট দেখো, সেটা কি, যে পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ, আমাদের এই জায়গাটায় পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ আছে। আচ্ছা, পি আর কিউ কি পরস্পরের সহমৌলিক, যেহেতু দুইটা সংখ্যা পরস্পরের সহমৌলিক তাহলে দুইটা সংখ্যা কি একটাকে দিয়ে আরেকটাকে কাটাকাটি করা পসিবল না, যেহেতু কাটাকাটি করা যাচ্ছে না তাহলে আমি এটাকে কি বলতে পারি, ভগ্নাংশ, এটাকে কি বলতে পারি, ভগ্নাংশ। আর এইটা দেখো তো 5 এর সাথে একটা পূর্ণ সংখ্যা গুণ হয়েছে, অর্থাৎ 5 এর সাথে ধরো যে 3 গুণ হয়েছে, অর্থাৎ 5 এর সাথে অথবা ধরো যে 4 গুণ হয়েছে, তাহলে এটা কি হবে, এটা কি হবে, আরেকটা পূর্ণ সংখ্যা হবে, রাইট? পূর্ণ সংখ্যার গুণফল তো পূর্ণ সংখ্যাই হয়, যেহেতু পূর্ণ সংখ্যাই হয়েছে তাহলে এটা কি পসিবল যে একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশের সমান? পূর্ণ সংখ্যা কি কখনো ভগ্নাংশের সমান হতে পারে না, পূর্ণ সংখ্যা কখনোই একটা পূর্ণ সংখ্যা কখনোই একটা ভগ্নাংশের সমান হতে পারে না। অর্থাৎ আমরা যে অ্যাজাম্পশন করেছিলাম, অর্থাৎ এইটাকে ধরেছিলাম যে একটা মূলদ সংখ্যা, এটা আমাদের ভুল। তাহলে কি, যেহেতু 5q নট ইকুয়ালস টু পি স্কোয়ার বাই কিউ, সুতরাং √5 ভগ্নাংশও না, ভগ্নাংশ নয়। আচ্ছা দেখো, তাহলে √5 ভগ্নাংশও নয়, আবার √5 কি নয়, √5 পূর্ণ সংখ্যাও নয়, সুতরাং √5 কি নয়, √5 মূলদ নয়। আর যদি √5 যদি মূলদ না হয় তাহলে এটা কি, এটা হচ্ছে অমূলদ। এটাই আমাদের কি প্রমাণিত। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমি আবার বলছি, দেখো শুরু থেকে। প্রথম কথা, √5 অমূলদ সংখ্যা, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। √5 যদি অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলে আমরা ধরে নিব যে √5 একটা পূর্ণ সংখ্যা, √5 একটা মূলদ সংখ্যা, এইভাবে ধরে নিয়ে ম্যাথটা আগাবো। যদি মূলদ সংখ্যা ধরে নিয়ে আগাতে আগাতে দেখি যে আমি আসলে যা ধরেছি সেটা আসলে ভুল ছিল, তাহলে তো আসলে হয়ে গেল, তাহলে তো আমি বলতে পারলাম যে আমি আসলে যা করেছি ম্যাথ সেটা আসলে ভুল ছিল, তাহলে এটা আসলে একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, আমাদের প্রসেসটা হচ্ছে এইটা, যে আমি প্রথমে ধরে নিব √5 একটা মূলদ সংখ্যা, তারপরে আমি দেখাবো যে আমি যেটা ধরেছি সেটা ভুল, সুতরাং এটা একটা অমূলদ সংখ্যা। এইভাবে আমি করে আগাবো। ওকে, সো এইবার গিয়ে √5 একটি মূলদ সংখ্যা, এটা আচ্ছা যদি √5 একটা মূলদ সংখ্যা হয় তাহলে কি হবে, মূলদ সংখ্যা তো দুই টাইপ, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে এইটা যে পূর্ণ সংখ্যা না, এই জিনিসটাকে আমি দেখিয়েছি এইভাবে, কিভাবে, যে 4 এর থেকে 5 বড়, 5 এর থেকে 9 বড়, তাহলে √4 √5 √9, তাহলে আমি এখান থেকে লিখতে পারি 2 এর থেকে √5 বড়, √5 এর থেকে 3 বড়। কিন্তু দেখো তো 2 আর 3 এর মাঝখানে কি কোনো পূর্ণ সংখ্যা আছে? না, কোনো পূর্ণ সংখ্যা নেই। যদি √2 আর 3 এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা না থাকে তাহলে কি বলতে পারবো আমি, যে এই √5 অ্যাকচুয়ালি কি না, অ্যাকচুয়ালি একটা পূর্ণ সংখ্যা না। যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে এটা কি, একটা ভগ্নাংশ। এই জন্য আমি তখন গেলাম যে √5 ইকুয়াল টু একটা ভগ্নাংশ ধরেছি, এবং ভগ্নাংশের যেই এই ফরম্যাটগুলো, এগুলো কিন্তু আমি অলরেডি কি মূলদ সংখ্যার স্লাইডটায় দেখিয়ে দিয়েছি। তাহলে √5 ইকুয়ালস টু পি বাই কিউ, যেখানে কিউ নট ইকুয়ালস টু 0, কিউ নট ইকুয়ালস টু 1 এবং পি কিউ সহমৌলিক পূর্ণ সংখ্যা। এইগুলো আমাদের কোত্থেকে এসেছে, এই জিনিসগুলো আমাদেরকে মূলদ সংখ্যার সংজ্ঞার সময় আমি বলে দিয়েছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 5 ইকুয়ালস টু পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার, অর্থাৎ উভয় পক্ষে বর্গ করে। উভয় পক্ষে বর্গ যখন শেষ, তখন আমরা কি করলাম, যে
এখান থেকে একটা কিউকে এই পাশে এনে গুণ দিয়ে দিয়েছি, তাহলে কি দাঁড়ালো 5q ইকুয়ালস টু পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ। এখানে দেখো তো সুন্দর করে 5q একটা পূর্ণ সংখ্যা হচ্ছে, 5q একটা পূর্ণ সংখ্যা, আর 5q একটা পূর্ণ সংখ্যা, আর পি স্কোয়ার বাই কিউ এটা একটা ভগ্নাংশ। কেন? কারণ পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার গুণ, পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার গুণ তো সবসময় পূর্ণ সংখ্যাই হবে। আর পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ, যেহেতু এরা একে অপরের সহমৌলিক সংখ্যা, তাইলে এটা কি দাঁড়াচ্ছে আমাদের ভগ্নাংশ। আর একটা পূর্ণ সংখ্যাকে একটা ভগ্নাংশের সমান হতে পারে না, কখনোই পারে না। যেহেতু একটা ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা কখনো সমান হতে পারে না, তাহলে আমি কি বলতে পারি যে আমি যেগুলো ধরেছিলাম এতক্ষণ পর্যন্ত যে এই ম্যাথটা করলাম, এই যে ধরলাম যে এই √5 একটা মূলদ সংখ্যা, আসলে আমার ধরায় ভুল ছিল, তাহলে আমি ভুল, তাহলে আমি কি করব যে তাহলে √5 একটা অমূলদ সংখ্যা। বুঝতে পেরেছো? আচ্ছা, √5 তো এক ধরনের অসীম, আচ্ছা √5 এর কিন্তু একটা দশমিক ভগ্নাংশ, ঠিক আছে, কিন্তু √5 কে আমি যদি তোমাকে বলি যে তুমি আমাকে √5 এর মানটা দিয়ে হিসাব নিকাশ করে দাও, তুমি কি আমাকে জাস্ট দশমিকের পরে 2-3টা মান দিয়ে হিসাব করবে, নাকি একদম তুমি এক্সাক্ট মানটা জানো √5 এর? অবশ্যই তুমি জানো না। যেহেতু তুমি এক্সাক্ট মানটা জানো না, এই জন্যই আমি বলছি যে √5 একটি অমূলদ সংখ্যা। বুঝতে পেরেছো? পি কিউ এর জায়গায় ওয়াইজেড ধরলে অফকোর্স হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার তোমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছো। আমরা তাহলে সামনে যেতে পারি। দেখো, আচ্ছা এইবার আমাদের এই কোশ্চেনটা আসলে খুবই একটা মজার কোশ্চেন। এই কোশ্চেনটা তোমাদের নিজেরা আসলে অ্যান্সার বানাতে পারবা, মানে এক একজনের অ্যান্সার এক একটা হবে, কিন্তু তারপরও ম্যাথটা ঠিক হবে। সেটা কি বলেছে, √1/√2 এবং √2 এর মধ্যে একটা মূলদ সংখ্যা এবং একটা অমূলদ সংখ্যা বের করতে। তাহলে আমরা কি জানি, যেই সকল সংখ্যার কি হয় না, যে সকল সংখ্যার শেষ হয় না, কোনো শেষ হয় না, আমরা শেষের সংখ্যাটা জানতে পারি না, তাহলে সেটাকে আমরা বলছি অমূলদ সংখ্যা। আর যে সকল সংখ্যা শেষ হয়ে যায় সেটাকে আমরা বলি মূলদ সংখ্যা। তাহলে √1/√2 আমরা একটু বের করি তো, 1/√2 কে কি লেখা যায়? 1/√2 কে সম্ভবত 0.707 সামথিং লেখা যায়, তাই না? আর √2 কে কি লেখা যায় একটু দেখো তো, √2 কে কি লেখা যায়? কি লেখা যায় একটু বলো তো? 1.414 সামথিং, রাইট? তাহলে আমরা এখানে দুইটা সংখ্যা পেয়েছি। এবার আমাদেরকে জাস্ট কোশ্চেন করেছে এই দুইটা সংখ্যার মধ্যে একটা মূলদ এবং একটা অমূলদ বের করতে। এটা তোমরাই বলো তো যে এটার মধ্যে মূলদ কি কি হতে পারে, বলো তো, তোমরাই হচ্ছে যেটা অ্যান্সার দাও তো। হ্যাঁ, এই তো, এই যে অ্যান্সারটা দিয়েছো যে মূলদ কি হতে পারে, মূলদের বিভিন্ন অ্যান্সার আমি পেয়েছি। সেটা কি, যে 1.01, তারপরে কি 0.99 বা 1। হ্যাঁ, প্রত্যেকটা সংখ্যাই কিন্তু আসলে মূলদ, কারণ আমি সবগুলোকে কাউন্ট করে শেষ করতে পারছি। আর যদি আমি বলি যে এগুলোর মাঝখানে অমূলদ কোনটা, তাহলে আমি কি বলবো? অমূলদ সংখ্যা তুমি তোমার মতো বানাতে পারো, 01001, তারপর একটা সুন্দর করে ডট 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 দিয়ে দিলা। তার মানে কি, তুমি বুঝালা যে আমার আসলে এটার এন্ডিং জানা নাই। যদি এন্ডিং জানা না থাকে তাহলে সেটা একটা অমূলদ সংখ্যা। ওকে, বুঝতে পেরেছো? ওকে, এইবার আসো, আচ্ছা এই কোশ্চেনটা কি বলেছে যে a ইকুয়াল টু 2x - 1 এবং এর একটি হচ্ছে যে তোমার কি এর একটি বর্গমূল একটি অমূলদ সংখ্যা, এটা তোমাদেরকে প্রমাণ করতে বলেছে। এই ম্যাথটা অলরেডি তোমাদেরকে আমি করিয়ে দিয়েছি। কিভাবে করিয়ে দিয়েছি একটু দেখো তো। এখানে x ইকুয়াল টু কত লেখা? x ইকুয়াল টু 3। a ইকুয়াল টু তাহলে কি আসতেছে ভাইয়ারা, একটু দেখো তো, 2x - 1, 2 ইন্টু x এর পরিবর্তে কত বসাবো? 3 - 1, অর্থাৎ 6 - 1 ইকুয়াল টু কত? 5। এবং a এর বর্গমূল চেয়েছে, এর বর্গমূল কি হবে তাহলে বলো তো? এর বর্গমূল হচ্ছে √5। এবং √5 এইটাই যে একটা অমূলদ সংখ্যা, এটাই আমরা একটু আগে প্রমাণ করলাম না? তাহলে এটা কি ইম্পর্টেন্ট নাকি না? এটা দেখো অলরেডি যশোর বোর্ডে চলে এসেছে। সো এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটা 4 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, যে কোনো একটা রুট দিয়ে বলবে যে এইটা অমূলদ সংখ্যা প্রমাণ করো। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা সামনে যেতে পারি। দেখো, এখানে তোমাদের জন্য একটা কুইজ দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে নিচের কোনটি একটি অমূলদ সংখ্যা। তোমরা সবাই কুইজটায় অ্যান্সার করো তো, দেখি কি অ্যান্সার আসে তোমাদের।
আচ্ছা, বেশিরভাগই সঠিক উত্তর দিচ্ছ তোমরা। তোমরা বেশিরভাগই সঠিক উত্তর দিচ্ছ। আচ্ছা, অনেকে কনফিউজড হয়ে গিয়েছো। এই প্রথমে একটা 0.3 আছে এবং 0.3-র উপর মাথার উপর একটা ফোঁটা আছে। সো এই ফোঁটার কারণে অনেকে কনফিউজড হয়ে গেছো। সো এই যে এই কনফিউজটা হওয়ার আসলে দরকার নেই। এই জিনিসটা কি বোঝায় এটা আমরা পরের দিন দেখবো। কিন্তু আমি তোমাদেরকে একটু অ্যান্সারটা বলে দিই, এইটা আসলে হবে না। হ্যাঁ, সো এটা বাদে হচ্ছে যে আর কোনটা হতে পারে, এটা অ্যান্সার দাও তো তোমরা সবাই। হ্যাঁ, মোটামুটি তোমাদের অ্যান্সার দেওয়া হয়েছে। আচ্ছা, সো তোমাদের যেটা হচ্ছে যে এটার অ্যান্সার কি হবে সেটা একটু খেয়াল করো। আচ্ছা, প্রথমটা আমি আগেই বাদ দিয়ে দিয়েছি। তোমাদের 3 অপশনের মধ্যে ছিল √16/9। √16/9 কি দাঁড়াচ্ছে দেখো, √16/9 ইকুয়ালস টু হবে √16 উপরে চলে যেতে পারে এবং √9 নিচে √9 নিচে চলে আসতে পারে। তাহলে √16 ইকুয়াল টু হবে 4 আর এটা হবে 3। তাহলে এটা তো অফকোর্স একটা কি মূলদ সংখ্যা। আবার দেখো কিউবিক √8/27, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে কিউবিক √8 ডিভাইডেড বাই কিউবিক √27। তাহলে এটা দাঁড়াবে হচ্ছে 2 আর এখানে দাঁড়াবে 3, অর্থাৎ 2 কিউব করলে 8 হয়, এই জন্য এখানে 2, আর 3 কিউব করলে 27 হয়, এই জন্য এখানে 3। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা, তাহলে এটাও একটা মূলদ সংখ্যা, এটাই আমরা পেলাম। আর এরপরে কি আছে, এরপরে আছে 5/√3। দেখো তো এই সংখ্যাটায় √3 একটা অমূলদ সংখ্যা না? যেহেতু √3 একটা অমূলদ সংখ্যা, অর্থাৎ মূলদের সাথে আমি একটা অমূলদ সংখ্যা দিয়ে ভাগ করছি, তাহলে কি আমি কখনো বলতে পারবো যে এই সংখ্যাটা ভাগফল কোথায় গিয়ে শেষ হবে? আমি আসলে বলতে পারবো না। এই জন্য এটা সঠিক অ্যান্সার হবে ডি। যারা সঠিক অ্যান্সার দিয়েছো তাদের মধ্যে রয়েছে অর্ঘ্য, মায়েশা, নুজহাত, আদিব, সাদাত, মারুফ, এনামুল, এহসানুর, সচি এবং ইয়াসিন। আচ্ছা, সো তোমাদেরকে কংগ্রাচুলেশন, তোমরা আগে আগে সঠিক উত্তর দিতে পেরেছো। আচ্ছা, দেখো এরপরে যেই জিনিসপাতিগুলো আছে এগুলো আসলে তোমরা সবাই জানো। এর সাথে 0 যোগ করলে কি হয়? এ হয়। এর সাথে 1 গুণ করলে কি হয়? এ হয়। এর সাথে -a যোগ করলে কি হয়? 0 হয়। এর সাথে 1/a গুণ করলে কি হয়? 1 হয়। ওকে, a প্লাস, আচ্ছা, a এবং b যদি দুইটা বাস্তব সংখ্যা হয় তাহলে a প্লাস b এটাও বাস্তব সংখ্যা হবে, a b ও বাস্তব সংখ্যা হবে। আবার a প্লাস b ইকুয়াল টু b প্লাস a b ইকুয়াল টু b a। অর্থাৎ এই জিনিসপাতিগুলো তোমরা সবাই হচ্ছে যে ছোটবেলা থেকেই আসলে জানো, তাই না? ওকে, তাহলে আমরা যদি সামনে যাই, এখানে কি বলেছে? আচ্ছা দেখো, এখানে কি বলেছে যে দুইটা সংখ্যা তোমার মধ্যে দেওয়া আছে a আর b। তাহলে এই দুইটা সংখ্যা না হয় এটা একটা আরেকটা ছোট হবে, না হয় একটা আরেকটা সমান হবে, নাহলে একটা আরেকটা বড় হবে। এটাই লিখেছে দেখো, a লেস দেন b, a অর ইকুয়াল টু b, a গ্রেটার দেন b, এই তিনটা যে কোনো একটা হবে। ওকে, এরপরে আসো a প্লাস b প্লাস c ইকুয়াল টু a প্লাস b প্লাস c। এটাও তোমরা অলরেডি জানো। ধরে নাও a এর জায়গায় আমি 3 বসাচ্ছি, b এর জায়গায় 4, c এর জায়গায় 2। তাহলে দেখো তো আমি যদি এইটা যোগ করি তাহলেও আমার অ্যান্সার আসতেছে 9। আর আমি যদি এইভাবে যোগ করি 3 + 4 + 2, তাহলেও আমার অ্যান্সার আসতেছে 9, তাই না? তাহলে এই জিনিস তোমরা অলরেডি জানো। ওকে, a ইন্টু বিসি আর হচ্ছে ইকুয়াল টু এ বি ইন্টু সি। তাহলে এই জিনিসটা মানে এটা যদি হয় প্লাসের জন্য হইলে গুণের জন্য হবে, এটা তোমরা নিজেরা করে নিবা। ওকে, দেখো a ইন্টু বি প্লাস সি, এটা কি? এটা হচ্ছে যে সুন্দর করে এটা অলরেডি তোমরা করেছো। ধরো যে a 3 ধরলাম, b এর জায়গায় 4, c এর জায়গায় 3। তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে ভাইরা বলো তো? 4 + 3 × 7, 3, 21। আবার দেখো এটাকে যদি আমি আলাদা আলাদা করে করি, যে এ বি প্লাস এসি ইকুয়াল টু কি? ইকুয়াল টু 3 × 4 প্লাস 3 × 3, তাহলে 12 প্লাস 9 ইকুয়াল টু 21। ঠিক আছে, আচ্ছা, এরপর আরেকটা কি বলেছে? যে a যদি লেস দেন b হয় তাহলে a প্লাস সি লেস দেন b প্লাস সি হবে। তার মানে কি? যে আমাদের বলা আছে 4 লেস দেন 5। আমি যদি এখন 3 যোগ করি এই দুইটা সংখ্যার সাথে, তাহলে কোনটা বেশি বড় হবে বলো তো? ডান পাশেরটা, কারণ 5-এর সাথে 3 যোগ হয়ে হবে 8, আর 4-এর সাথে 3 যোগ হয়ে হবে 7। তাহলে তো আলটিমেটলি এটাই হবে, তাই না? সো এগুলো সবাই বুঝতে পেরেছো আশা করছি। আচ্ছা, আমরা তাহলে
পরবর্তী স্লাইডটায় যাই এবং এখানে কি আছে, এখানে একটা কুইজ আছে, তোমরা সবাই এটার অ্যান্সার দিয়ে দাও তো। তোমরা সবাই এটার অ্যান্সার দিয়ে দাও তো, দেখি কে কত কুইকলি পারো, কে কত কুইকলি এবং সঠিক অ্যান্সার দিতে পারো। দেখি বেশিরভাগ মানুষ সঠিক অ্যান্সার দিচ্ছ। আচ্ছা আচ্ছা, তোমরা অ্যান্সার দিতে থাকো, এর মাঝখানে আমি একটু দেখি। ওকে, সো এখানে বলেছে যে এ লেস দেন বি যদি হয় তাহলে আমাদের এইটার মধ্যে কোনটা হবে। ওকে, সো এ সি, আচ্ছা এ লেস দেন বি হিসাবে একটা আমি উদাহরণ ধরে নিই, তাহলে 4 ধরি এ আর হচ্ছে বি ধরে 5, ঠিক আছে। ওকে, সো এখন যদি বলেছে কি এ সি লেস দেন বি সি হবে যদি সি গ্রেটার দেন 0 হয়। আচ্ছা সি ধরে নিলাম 2, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, এ সি মানে 4 ইন্টু 2 ইকুয়াল টু 8 আর 5 ইন্টু 2 ইকুয়াল টু 10। তাহলে কোনটা বড়, কোনটা বড়, আগে যেটা যেভাবে ছিল সেভাবেই দাঁড়াচ্ছে, অর্থাৎ এ লেস দেন বি হলে এ সি লেস দেন বি সি হচ্ছে, এটা তো ট্রু, রাইট। ওকে, আচ্ছা এরপরে যদি আমরা যাই যে সি এবার লেস দেন 0, অর্থাৎ সি ইকুয়াল টু ধরি -2, সি ইকুয়াল টু যদি -2 ধরি তাহলে আমাদের কি আসতেছে দেখো তো, এ ইকুয়ালস টু 4 ছিল, তাহলে এখন দাঁড়াবে হচ্ছে 4 ইন্টু -2, তার মানে কত, -8, আর এখান থেকে আসছে 5 ইন্টু -2 ইকুয়ালস টু কত, -10। এবার বলো তো -8 আর -10 এর মধ্যে বড় কোনটা, -8 আর -10 এর মধ্যে বড় সংখ্যা হচ্ছে -8, তার মানে কি চিহ্নটা ঘুরে যাচ্ছে, আর কি a প্লাস সি লেস দেন বি প্লাস সি যখন সি গ্রেটার দেন 0। এই জিনিস তো তোমরা অলরেডি আগের স্লাইডে দেখে আসছো। তাহলে তোমাদের মধ্যে মোটামুটি সঠিক অ্যান্সার যারা দিয়েছো, বেশিরভাগই সঠিক অ্যান্সার দিয়েছো, তোমাদের অ্যাকচুয়ালি কংগ্রাচুলেশন যে মোটামুটি সবাই আসলে সঠিক অ্যান্সার দিয়েছো। আচ্ছা ঠিক আছে, আমরা যেটা করতে পারি, আচ্ছা সো এবার সঠিক অ্যান্সার সবার প্রথমে দিয়েছে প্রাপ্তি, তারপরে দিয়েছে জোবায়ের, তারপর তিন্নি, সচি, মাহির আব্দুল্লাহ, জুবায়ের, প্রাচুর্য, মায়েশা, আবিদ এবং সাফওয়ান। তোমাদেরকে অ্যাকচুয়ালি কংগ্রাচুলেশন, কারণ তোমরা সবার আগে সঠিক অ্যান্সার দিয়েছো। আচ্ছা আমরা তাহলে পরবর্তী প্রমাণটায় চলে যাই। দেখো এখানে কি বলেছে, দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল কত, 8 দ্বারা বিভাজ্য। দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। আচ্ছা এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এইটার প্রমাণে প্রথম কথা, জোড় সংখ্যাকে কিভাবে ধরবো, এবং তারপর আবার বলেছে ক্রমিক। ক্রমিক বলতে কি বোঝায় বলো তো, ক্রমিক বলতে বোঝায় ধরো যে 1 ধরলাম, এটার পরবর্তী সংখ্যাটাই 2, এটার পরবর্তী সংখ্যাটাই 3, এটাকে বলছে ক্রমিক সংখ্যা, ঠিক আছে, এটাকে বলে ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা। তাহলে আমি যদি বলি 2, এইটার ক্রমিক জোড় সংখ্যা কি হবে বলো তো, ক্রমিক জোড়, ক্রমিক জোড়, এটা তো নর্মালি ক্রমিক হইলে কি হওয়া উচিত ছিল, 3 হওয়া উচিত ছিল, রাইট, কিন্তু আমি বলেছি ক্রমিক জোড় সংখ্যা, তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে, 4 হবে, তার পরবর্তী সংখ্যাটা কি হবে, 6 হবে, কারণ জোড় সংখ্যা করে বাড়তেছে, ঠিক আছে, বুঝতে পেরেছো। ওকে, তাহলে ক্রমিক জোড় সংখ্যা, হ্যাঁ। এবার জোড় সংখ্যাকে তাহলে দেখো, এই 2 এর সাথে এই 4 এর পার্থক্য কত, 2, 4 এর সাথে 6 এর পার্থক্য কত, 2। আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে, জোড় সংখ্যাকে কিভাবে ধরতে হয়, জোড় সংখ্যাকে ধরার জন্য আমাদের প্রসেস হচ্ছে 2n। কেন, কারণ আমি যদি n এর মান এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 যাই বসাই না কেন, সেটা কিন্তু আমাদের একটা জোড় সংখ্যা দিবে নাকি, এটা কি সবাই বুঝেছো, সবাই একটু বলো তো, যে n এর মান আমাদেরকে জোড় সংখ্যা ধরতে হলে প্রথমে 2n বসাতে হবে, এটা কি সবাই বুঝেছো, এটা আমাদের জোড়। আচ্ছা আচ্ছা, কেউ কেউ বুঝেছো কেউ কেউ না। একটা জিনিস খেয়াল করো, আমি n এর পরিবর্তে এখানে কি কি বসাতে পারবো, 0, 1, 2, 3, 4, 5, তাহলে এখানে তুমি n এর পরিবর্তে 0 বসাও, 1 বসাও, 2 বসাও, দেখো 0 বসালে অ্যান্সার কত আসছে, 0, 1 বসালে অ্যান্সার কত আসে, 2,
3 বসালে 6, 4 বসালে 8, 5 বসালে 10। অর্থাৎ আমি এখানে যাই বসাই না কেন আমাদের অ্যান্সার অ্যাকচুয়ালি কি আসতেছে, যে একটা জোড় সংখ্যা আসতেছে। অর্থাৎ n এর পরিবর্তে আমি যাই মান বসাই না কেন আমাদেরকে একটা জোড় মান দিচ্ছে। এটাকেই বলা হচ্ছে যে এই 2n-টা আমাদেরকে জোড়ের এক্সপ্রেশন দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, সবাই তাহলে এখন বুঝতে পেরেছো। আচ্ছা, এইবার হ্যাঁ, 0 জোড়, 0 সংখ্যাটা জোড়। হ্যাঁ, আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করো তো, তাহলে 2n যদি জোড় হয় এটার পরবর্তী ক্রমিক জোড় সংখ্যাটা কি হবে? 2n প্লাস 2। কারণ এই যে দেখো, একটা জোড়ের সাথে আরেকটা জোড়ের পার্থক্য কত? 2। এটা তোমরাই কিন্তু বলেছো যে 2 এর পরের পরবর্তী জোড় সংখ্যাটা কত? 4, 4 এর পরবর্তী জোড় সংখ্যাটা কত? 6। তাহলে একটা জোড় সংখ্যা যদি 2n হয়, পরবর্তী জোড় সংখ্যাটা কত? 2n প্লাস 2। আমরা এবার কি করব, যে এই দুইটা সংখ্যা আমরা কি করব? গুণ করব, কারণ আমাদেরকে এটাই বলা হয়েছে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তাহলে 2n প্লাস 2 আর এখানে আছে 2n। এবার দেখি তো এই দুটার গুণফল কি আসে। 2 ইন্টু, দেখো তো ভেতর থেকে একটা 2 কমন নেওয়া যায়, তাহলে 2 আর এখানে আসতেছে কি n প্লাস 1, রাইট? সো আমাদের এখানে অ্যান্সারটা আসে 4n ইন্টু n প্লাস 1। আচ্ছা, এবার আমি আসলে ম্যাথটাকে দুইটা পার্টে ভাগ করব। সেটা কি n প্লাস 1, আরেকটা হচ্ছে এখানের যে 4টা আছে সেটা আলাদা থাকবে। ঠিক আছে, আমি এখন ম্যাথটাকে n প্লাস 1 এই দুটাকে আলাদা করব। আচ্ছা, এইবার একটু খেয়াল করো তো, n এবং n প্লাস 1 এই সংখ্যাটার মধ্যে n যদি একটা জোড় সংখ্যা হয়, n যদি একটা জোড় সংখ্যা হয় তাহলে n প্লাস 1 কি হবে? বিজোড়, রাইট? n যদি একটা জোড় সংখ্যা হয় তাহলে n প্লাস 1 হবে বিজোড় সংখ্যা। কিভাবে? কারণ এটা তো পরবর্তী ক্রমিক সংখ্যা, রাইট? সো আমাদের n যদি মনে করো যে 4 হয় তাহলে n প্লাস 1 কি হবে? 5। তাহলে n যদি জোড় সংখ্যা হয় পরবর্তী সংখ্যাটাই হবে বিজোড় সংখ্যা। আচ্ছা, আবার দেখো, n যদি একটা বিজোড় সংখ্যা হয়, n যদি একটা বিজোড় সংখ্যা হয় তাহলে n প্লাস 1 হবে জোড়। এটা কি সবাই বুঝতে পেরেছো যে আমাদের n যদি জোড় হয় n প্লাস 1টা হবে বিজোড়, n যদি বিজোড় হয় তাহলে n প্লাস 1টা জোড়। আচ্ছা, আচ্ছা দেখো, আচ্ছা আরেকবার দেখো, n যদি এখানে n যদি আমাদের জোড় হয়, ঠিক আছে, n যদি জোড় হয় n, তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে? এই পরবর্তী বলতে পরবর্তী সংখ্যাটাই একদম জোড়ের পরবর্তী, 4 এর পরবর্তী সংখ্যা কি? 5। আচ্ছা, এটা বাদ দাও, যদি ধরো 10, 10 এর পরবর্তী সংখ্যা কি? 11। অর্থাৎ জোড়ের পরবর্তী সংখ্যাটাই যে বিজোড় সংখ্যা, এটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা আছে? আবার দেখো, n যদি বিজোড় সংখ্যা হয়, n যদি বিজোড় সংখ্যা হয়, অর্থাৎ ধরে নাও 101, n হচ্ছে 101, তাহলে n প্লাস 1টার মান কি হবে? 102। অর্থাৎ একটা মান যদি জোড় হয় তাহলে আরেকটা মান তো বিজোড় হচ্ছে। এটা কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে, এইবার আসলে তোমরা বুঝতে পেরেছো। ওকে, ঠিক আছে, তাহলে কি n যদি জোড় হয় n প্লাস 1 বিজোড়, আবার n প্লাস 1 যদি জোড় হয় তাহলে n বিজোড়। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করো তো, যে দুইটা সংখ্যার মধ্যে একটা জোড় আর একটা বিজোড়, ঠিক আছে, দুইটা সংখ্যার মধ্যে একটা জোড় আর একটা বিজোড়, তাহলে সেই সংখ্যাটা আসলে 2 দ্বারা ভাগ হবে না। অর্থাৎ আমি যদি বলি যে 4, একটা 4 আর একটা হচ্ছে 5, ঠিক আছে, এবার এই সংখ্যাটা দেখো তো 2 দিয়ে ভাগ করা যায় কিনা। এটা ভাগ করলে একদম একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে না, পূর্ণ সংখ্যা পাওয়া যায় কি না? আচ্ছা দেখো, আচ্ছা ঠিক আছে, তাহলে 4 এবং 5 এই দুটাকে গুণ করে যদি ভাগ করা হয় তাহলে কিন্তু হচ্ছে যে কি করা হচ্ছে, তাহলে একটা হচ্ছে তোমাদের পূর্ণ 2 দিয়ে ভাগ করা যায়। আবার মানে দেখো, মেইন কথা হচ্ছে যে আমি যদি আবার এখানে বিজোড় সংখ্যা 5 ধরি, জোড় সংখ্যাটা কি হবে? 6। তাহলে এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা যায় কি যায় না? মেইন প্রসেস হচ্ছে আমাদের একটা জোড় সংখ্যা হচ্ছে আর একটা বিজোড় সংখ্যা হচ্ছে, যেহেতু একটা জোড় আর একটা বিজোড় তাহলে এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করা যায়, আমাদের এখানে এটাই বোঝাতে হচ্ছে। এবং যেহেতু আমাদের n এবং n প্লাস 1 এই পার্টটা মধ্যে একটা জোড় আর একটা বিজোড়,
সো আমাদের এই টোটালটা মিলে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে জোড়, এবং আমরা এইটা ছোটবেলা থেকে সবাই জানি যে জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। জোড় সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে এখানে একটা 4 অলরেডি পড়ে আছে আলাদা করে, তাহলে এখানে 4 আর এই পার্টটা আলাদা, সেটা 2 দ্বারা বিভাজ্য। আমরা টোটাল মিলে বলতে পারি যে এইটা 8 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছো কি পারোনি? আচ্ছা, 2n প্লাস 2 হলো কিভাবে দেখো। প্রথমে জোড় সংখ্যার একটা এক্সপ্রেশন বলেই দিয়েছি আমি যে জোড় সংখ্যার এক্সপ্রেশন সবসময় 2n দিয়ে তোমরা প্রকাশ করবা, আর বিজোড় সংখ্যাকে 2n প্লাস 1 অথবা 2n মাইনাস 1 দিয়ে প্রকাশ করবা। আচ্ছা, সো বিজোড় সংখ্যাকে প্রকাশ করবা হচ্ছে 2n মাইনাস 1 দিয়ে। ঠিক আছে, 2n মাইনাস 1 দিয়ে হচ্ছে বিজোড় সংখ্যাকে প্রকাশ করবা। আচ্ছা, সো এখানে কি দাঁড়ালো যে জোড় সংখ্যা হচ্ছে 2n, আর জোড় সংখ্যা যদি একটা হয় তাহলে তার ক্রমিক জোড় সংখ্যা অবশ্যই তার চেয়ে 2 ঘর বেশি হবে। সো সেটা হবে 2 এর জন্য 4। ঠিক আছে, আচ্ছা তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করছি। আচ্ছা, এবার তোমাদের জন্য একটা মজার বাড়ির কাজ, সেটা হচ্ছে, এটা অলরেডি আমি আজকে করিয়ে দিয়েছি, সেটা হচ্ছে 0.31 এবং 0.12 এইটার মধ্যে দুইটা অমূলদ সংখ্যা বের করতে। ওই যে একটা ম্যাথ করলাম না আমরা 1/√2 এবং √2, এটার মধ্যে একটা মূলদ সংখ্যা এবং আরেকটা অমূলদ সংখ্যা বের করতে। এটাও সেম জিনিস, কিন্তু এখানে তোমাদের জন্য দুইটাই অমূলদ সংখ্যা বের করতে বলেছে। ওকে, সো আশা করছি তোমরা আজকের ক্লাস মোটামুটি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, যদি তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা থাকে তোমরা আসলে আমাদেরকে কমিউনিটিতে প্রশ্ন করতে পারো, আমরা সেখানে উত্তর দিয়ে দেব, এবং তোমাদেরকে হচ্ছে কোশ্চেন অ্যান্সারেও তোমরা কোশ্চেন করতে পারো, সেখানেও আমরা অ্যান্সার দিয়ে দিব। আশা করছি তোমাদের যে কোনো কনফিউশন ওখানে প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।